ব্ল্যাক ম্যাজিক একটা সুন্দর সুস্থ জীবনকে কিভাবে ঝড়ের মতো এলোমেলো করে দেয় সেটা যার সাথে ঘটে শুধু সেই মানুষটাই জানে। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আজকে অনেক সাহস করে লিখতে বসলাম। কতটা গুছিয়ে লিখতে পারবো জানি না। আমরা ঢাকার খিলক্ষেতে ছোট্ট একটি বাসায় স্বামী স্ত্রী থাকি। আমার গ্রামের বাড়ি রহনপুর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ। আমি আমার নামটি প্রকাশ করতে চাচ্ছি না ঘটনার স্বার্থে। তারপরে তিনি তার নাম এবং ফোন নাম্বার শেয়ার করেছেন, তারপরে আবারও ঘটনায় চলে গেছেন। আমি ঘটনা পড়ছি। তারপরে তিনি বলছেন, কারণ এই ঘটনাটি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক ঘটনা। আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনা 1। বিয়ের আগে কিছু নর্মাল কমন প্যারানর্মাল প্রবলেম ফেস করেছি পারিবারিক সূত্রে। সেই ঘটনা নিয়ে না হয় আরেকদিন কথা বলবো। তবে আসল ঘটনা ঘটে বিয়ের পরে। আমাদের বিয়েটা ছিল ভালোবাসার। সে বাবা মায়ের একমাত্র ছেলে। তাদের বাড়ি টাঙ্গাইল জেলার কোনো এক উপজেলায়। পারিবারিকভাবে ধুমধাম করে বিয়ে হয়। দুই পরিবার খুশি থাকলেও কিছু কাছের মানুষ হয়তো অখুশি ছিল। বিয়ের 8 বছর চলছে, এখনো সন্তানের মুখ দেখতে পারিনি। এটা কেন বলছি সেটা ঘটনার শেষে জানতে পারবেন। বিয়ের 8 বছর হলেও গুছিয়ে সংসার করাটা 5 বছর পরে শুরু করতে হয় আমাদেরকে। কারণ দুজনেরই পড়াশোনা এবং জবের প্রিপারেশনের জন্য আমরা ব্যস্ত ছিলাম, এবং আমাকে রাজশাহীতে এবং আমার হাজব্যান্ডকে ঢাকায় থাকতে হতো। দূরত্বের জন্য প্রায়ই অহেতুক মনোমালিন্য, ঝগড়া বিবাদ লেগেই থাকতো। দিন শেষে দেখতাম ঝগড়া হওয়ার মতো বড় কোনো বিষয়ই নেই, তবুও কোথাও যেন খুব অসন্তুষ্টি। দুজনকে প্রচণ্ড ভালোবাসি বলেই হয়তো কেউ কাউকে ছেড়ে যায়নি। কথাই বলে না, ভালোবাসা প্রখর হলে হাজার বাঁধাও সম্পর্কে ফাটল ধরাতে পারে না। 2019 সালের অক্টোবর মাসে দুজন ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করি। সবকিছু ভালোই যাচ্ছিল। ভাবলাম সব টানাপোড়েনের মনোমালিন্যের সমাপ্তি ঘটল, এবার চুটিয়ে সংসার করব। কিন্তু কে জানতো আমাদের জন্য কি অপেক্ষা করছে। হাজব্যান্ড প্রতিদিন সকাল 8টা-9টা নাগাদ অফিসে চলে যায়। যেহেতু আমরা দুজনই থাকি বাসায়, তেমন কাজ বা রান্না বান্না করার তাগিদ থাকতো না। আমি তাই হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে রেস্ট করতাম, বই পড়তাম, অনেক সময় ঘুমিয়ে পড়তাম। এমনই একদিনের ঘটনা। আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে আমি শুয়ে শুয়ে ফোনে সময় কাটাচ্ছিলাম। কখন যে চোখটা তন্দ্রাচ্ছন্ন হয়ে এসেছে বুঝতে পারিনি। আমার রুমে বিছানার পাশেই একটা আলমারি রাখা ছিল। ঘুমের ঘোরে হঠাৎ অনুভব করলাম আলমারির ওপর থেকে কালো একটা অবয়ব বা মানুষ বা বিড়াল এমন কিছু লাফিয়ে আমার বিছানায় পড়ল। চোখের পলকেই সেই অবয়বটি আমাকে পেছন থেকে এমনভাবে চেপে ধরল যে আমি আপ্রাণ চেষ্টা করেও আর কিছুতেই নড়তে পারছিলাম না। শরীরের সবটুকু শক্তি দিয়েও আমি কিছু করতে পারছিলাম না। পুরো একটা বাসায় আমি একটা রুমে একা, এইভাবে নিজেকে এতটা অসহায় লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আমার যতটা সেন্স ছিল ওই মুহূর্তে আমি আয়াতুল কুরসি পড়তে লাগলাম। তখন খেয়াল করলাম আমার শরীর কেমন যেন হালকা হয়ে এলো। মনে হলো বিশাল একটা পাথর আমার দেহ থেকে কেউ নামিয়ে নিল। এবার আমি আমার হাত পা নাড়াতে পারছি। হন্তদন্ত হয়ে উঠে বসলাম। বসেই আমি আমার হাজব্যান্ডকে ফোন করি, বলি, তুমি বাসায় আসো, আমার খুব ভয় করছে। সে লাঞ্চ টাইমে অফিস থেকে বাসায় চলে আসে। আমি তাকে সব খুলে বলি। সে বলল, হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছ, নামাজ পড়ো, কোরআন পড়ো, দোয়া কালাম পড়ো, ঘুমাও, ইনশাল্লাহ আর হবে না। আমিও তাই ভাবলাম, বিষয়টার পাত্তা দিলাম না। 2-3 দিন পরের ঘটনা। আবারও বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। আমার বিছানার অপোজিটে একটা দেয়াল, বড় একটা আয়না লাগানো ছিল সেখানে। এবার ঘুমের ঘরে দেখছি আমি নিজেই আয়নায় চুল আঁচড়াচ্ছি। হঠাৎ আয়নায় থাকা একটা প্রতিচ্ছবির চেহারা নিমিষেই বিভৎস হয়ে গেল। এ যেন আমি নই, অন্য কেউ। আর সে বিচ্ছিরিভাবে হেসে উঠে আয়না থেকে হাত বের করে চোখের পলকেই আমার গলা চেপে ধরল। এদিকে বিছানায় শুয়ে থাকা আমি সেই দিনের মতোই আর নড়তে পারছি না। প্রাণপণ চেষ্টা করেও হাতের একটা আঙুলও নাড়াতে পারছি না। কতক্ষণ এইভাবে কেটেছে বলতে পারবো না। এবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার করে উঠলাম। আর বুঝতে পারলাম আজও আমার দেহ থেকে একটা পাহাড় সমান ভারী কিছু সরে গেল। ঘুরতে তাকিয়ে দেখি 10টা বাজে। দিনে দুপুরে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা যেন কিছুতেই স্বপ্ন বলে আমি মেনে নিতে পারছিলাম না। আজ আর কাউকে কিছু বললাম না। একটু সায়বস্তু হয়ে আমি মাকে ফোন দিলাম। মা বলল, এবার তুই বাড়িতে এলে ভালো কোনো আলেম হুজুরকে দেখাবো। এই কয়দিন সাবধানে থাক, নামাজ পড়, দোয়া কালাম পড়ে ঘুমা। এমন ঘটনা প্রায়ই ঘটতে শুরু করলো। প্রায় 2 বছর একসাথে থাকার পরেও কোনোভাবে
আমি কনসিভ করতে পারছিলাম না। এভাবে 2022 সাল চলে আসে। একটা জিনিস খুব অদ্ভুতভাবে মনকে নাড়িয়ে দিয়েছিল। আমি একা থাকলেই এটা হচ্ছে, এবং সময়টা সেই সকাল 10টা। আমি অনেকটা ডিপ্রেশনে চলে যাই, অসুস্থ হতে থাকি। এরপর আমি সকালে ঘুমানো থেকে বিরত থাকি। ভাবছিলাম সব ঠিক হয়ে গেছে, হয়তো ঠিক হয়ে গেলেই ভালো হতো, জীবনে এত বড় অঘটন নেমে আসতো না, ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। ঘটনা 2, 23 ফেব্রুয়ারি 2022। আমার হাজব্যান্ড আমাকে বলে অফিসের কাজে তাকে ঢাকার বাইরে যেতে হবে বেশ কিছুদিন। 26 তারিখ সে রওনা দেবে। বাসায় একা থাকাটা আমার জন্য এই সব ঘটনার পরে আর সেফ মনে করি না। সে বলল, তুমি মায়ের কাছে গিয়ে কিছুদিন থেকে এসো। আমিও ভাবলাম মন্দ কি, যাওয়াই যাক। আমার বাবার বাড়ি উত্তরবঙ্গে হওয়ায় আমি খিলক্ষেত থেকে উত্তর আজমপুর যাই 24 ফেব্রুয়ারি টিকিট কাটার জন্য। ফিরে আসতে সন্ধ্যা হয়ে যায়, ঠিক মাগরিবের ওয়াক্ত। বাসার কাছের মোড়ে আসতেই কোনো কারণ ছাড়াই হোঁচট খেয়ে পড়ে যাই, অথচ সেখানে এমন কিছু ছিল না যেটায় পা আটকে আমি পড়ে যাব। পড়ামাত্রই অনুভব করলাম যেন আমার চারিদিক অন্ধকার হয়ে এলো। আমার বাম পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। ওখানে দাঁড়িয়ে থাকা কিছু মহিলা আমাকে ধরে বসিয়ে পানি খেতে দিল। একটু স্থির হতেই দেখি আমার হাজবেন্ড আমার সামনে। সে বলল, তুমি এখানে, কি হয়েছে? বললাম, পড়ে গেছি, ব্যথা পেয়েছি পায়ে। পা হয়তো মচকে গিয়েছে। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেল আমাকে। গিয়ে জানতে পারি আমার পায়ের একটি চিকন ছোট্ট হাড় ভেঙে গেছে। 2 দিন পরে চলে যাব। এদিকে আমার পায়ের বেহাল অবস্থা। প্রাইভেট জব সেক্টরে ছুটি নেওয়ার কোনো উপায় নেই। সে কোনো উপায় না দেখে আমার একমাত্র ভাইকে বলে আমাকে এসে বাসায় নিয়ে যেতে। পরের দিনও আসে। এসে আমাকে সেই দিনই চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যায়। মায়ের কাছে গিয়ে থাকতে শুরু করলাম। পায়ের ব্যথা ছাড়া অন্য সব সমস্যা প্রায় ভুলতে বসেছি। পায়ের অবস্থা আগের চেয়েও ভালো, মোটামুটি হাঁটতে পারছি। এর 20 দিনের মধ্যেই আমি জানতে পারি আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। আমি মা হতে চলেছি। খুশির যেন বন্যা বয়ে গেল 2 পরিবারে। আনন্দে আত্মহারা হয়ে পড়ি। প্রেগনেন্সির জন্য আমার পা ঠিক হলেও ঢাকায় আর ফেরা হলো না। কিন্তু কে জানতো এই খুশি মাত্র কিছুদিনের। পবিত্র রমজান মাস শুরু হলো। আলহামদুলিল্লাহ, রোজা প্রায় শেষ। কয়েকদিন পরে ঈদ উল ফিতর। সেহরি শেষে একদিন শুয়ে আছি, চোখ দুটো লেগে এসেছে। হঠাৎ আবার সেই কালো অবয়বটি কলিজা আটকে দেওয়ার মতো করে আমাকে চেপে ধরল, সেই আগের মতো। আবার সেই অনুভূতি যেন প্যারালাইজড হয়ে গেছি। পাশের রুমে আমার মা শুয়ে আছে, বাবার সাথে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি। তবুও আপ্রাণ চেষ্টা করেও মাকে ডাকতে পারছি না, নড়তে পারছি না। কলিজাটা ফেটে যাচ্ছে। চোখ দিয়ে অঝর ধারা বইছে আমার। মনে প্রাণে আল্লাহর নামে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। কিছুক্ষণ পরে আমি স্বাভাবিকভাবে সেন্স ফিরে পাই। মাকে চিৎকার করে ডেকে সবকিছু খুলে বলি। মা দোয়া কালাম পড়ে ফু দেন। কিন্তু তার পরের দিন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আমাকে। আমার প্রেগনেন্সির তখন সবে মাত্র 3 মাস। আমি জানতে পারি আমার বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে হার্টবিট। ডাক্তার জানায় পায়ের আঘাতের জন্য বেবি সারভাইভ করতে পারেনি, তাই বাচ্চা রাখা যাবে না। বিশ্বাস করুন, এর চেয়ে বড় কষ্ট হয়তো একটা মেয়ের জন্য আর কিছু এই দুনিয়াতে হতে পারে না। মনে হলো আকাশটা যেন আমার মাথার উপর ভেঙে পড়ল। 2 পরিবারের শোকের ছায়া নেমে এলো। সবাই আমাকে সান্ত্বনা দিলেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। সেইবারের ঈদ আনন্দের হয়নি আমাদের। এত বছর পরে পাওয়া সাধনার ফল আল্লাহ আবার ফিরিয়ে নিল। হয়তো এতেই ভালো নিহিত, এটা ভেবেই নিজেকে বোঝাচ্ছিলাম। মা আমাকে পরে একজন বড় আলেমের কাছে নিয়ে যান। তিনি বেশ আল্লাহওয়ালা লোক। তিনি প্যারানর্মাল বিষয়গুলোতে বেশ পারদর্শী। তিনি আমাকে দেখে যা জানান তাতে আমি এবং আমার পরিবার রীতিমতো আকাশ থেকে পড়ি। তিনি আমার মাকে জানান, আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে বিয়ের পরেই। যে করেছে সে চায়নি বিয়েটা হোক। বিয়ে যখন হয়ে গেছে সে এখন চায় না আপনার মেয়ের বাচ্চা হোক, সংসারটা সুখের হোক। বিয়ের 3 মাসের মাথায় নতুন বউ মানে আপনার মেয়ের শাড়ি আঁচল, পায়ের ধুলা, নখ জোগাড় করে মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। শয়তান জিন চালান দেওয়া হয়েছে মেয়ের দিকে, মেয়ের ক্ষতি করার জন্য, মেয়েকে অসুস্থ করে ফেলার জন্য। আপনার মেয়ে যখন কনসিভ করে মেয়ের আগের জিনটা জেনে গিয়েছিল এবং সে ইচ্ছে করে মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাচ্চাটি নষ্ট করে। তাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকার কারণও এটি। যিনি কাজটা করেছেন তিনি এমন একজন আত্মীয় যাকে চাইলেও শত্রু ভাবা যায় না। সে চায় না এই বিয়েটা টিকে থাক। হিংসা বশত সে এই জঘন্য কাজটি করেছে। এই বলে সে আমাকে তাবিজ দেন এবং বলেন একটা বিড়াল পালতে। বিড়াল আশেপাশে থাকলে নেগেটিভিটি শোষণ করে নেয়, খারাপ জিন থেকে ঘরকে রক্ষা করে।
আমি তার কথা মতো 2টা বিড়াল নিয়ে আসি বাসায়। ওরা সারাদিন আমার পাশে পাশে যেন ছায়ার মতো থাকে। আমি ঘুমালে প্রায় খেয়াল করি আমার বিড়ালগুলো আমার পায়ের পাশে আছে। ওরা কিছু একটা থেকে আমাকে সবসময় আগলে রাখে। নামাজ পড়ি, আল্লাহর রহমতে ভালো আছি, তবে জানি না কতদিন ভালো থাকবো। আমি জানি না, তবে আমার বিড়াল 2টা এখন আমার সন্তান হয়ে উঠেছে। আল্লাহ তো আছেন, তবে তারা যেন আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আল্লাহ মাফ করুন, সবাইকে হেদায়েত করুন। এই গল্পে একটি ডাকাত চরিত্র রয়েছে। এই চরিত্রটি খুবই নৃশংস একটি ডাকাত, যে কিনা ডাকাতি করার আগে নরবলি দিত। নরবলি দিয়ে সে ডাকাতি শুরু করত। এমন কিছু ব্যাপার বাংলাদেশে পেয়েছি। কারণ হলো, বছরখানেক আগে হবিগঞ্জ জেলার সদর উপজেলা থেকে নবীগঞ্জ উপজেলায় আমরা যাচ্ছিলাম। প্রতিমধ্যে একটা বিল পড়ে, এই বিলটির নাম হচ্ছে মুন্ডুকাটা বিল। মুন্ডুকাটা নামটি কেন হয়েছে এই বিষয়টি যখন জানার চেষ্টা করি, তখন জানতে পারলাম বহু বছর আগে যখন এখানে বর্ষাকাল হতো, তখন ডাকাতির প্রচলনটা ওই সময়টাতে খুব ব্যাপকভাবে বেড়ে যেত। আর ওই অঞ্চলে বর্ষাকালে বিয়ে শাদীর প্রোগ্রামগুলো বেশি হতো, কারণ শুকনো মৌসুমে এক জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়াটা বেশ কষ্টসাধ্য ছিল। ওই সময় বিভিন্ন ডাকাত গোষ্ঠী পেতে থাকতো ডাকাতি করার জন্য। তো ডাকাতি করার পর যেই নৌকায় ডাকাতি করতো, সেই নৌকার মাঝির মাথা কেটে ওই ডাকাত দলের একজন সদস্য সে কি করতো, পানিতে ডুব দিয়ে নিচে যে কাদামাটি আছে, কাদামাটির মধ্যে ওই মাথাটা পুঁতে দিত, যার ফলশ্রুতিতে নাকি ওই বিলটার নাম হয়ে গিয়েছে মুন্ডুকাটা বিল। তো এখান থেকে বোঝা যায় এই যে ডাকাতি করে, এদের মধ্যে অনেকেই কিন্তু এই ধরনের পিশাচ সাধনা, নরবলি এই বিষয়ের সাথে সংযুক্ত ছিল। এরকমটা কিন্তু অনেক জায়গাতে শোনা যায় এবং এটার বাস্তব প্রমাণও রয়েছে। তো আমাদের এই ঘটনার মধ্যেও এমন একটি ব্যাপার রয়েছে। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি যেই সময়ের, তখন বাংলা অবিভক্ত ছিল, তখন ব্রিটিশ ইন্ডিয়া হিসাবে ভারতের পরিচয় ছিল। সালটা সঠিকভাবে বলা একেবারেই সম্ভব নয়, তবে শোভন দাস যতটুকু তথ্য পেয়েছেন অনুমান করে বলা যায় 1700 সাল থেকে 1800 সালের মধ্যে কোন একটা সময় হবে হয়তো। তবে এতটুকু বলা হয়েছিল যে এটা যে জালিয়ানওয়ালাবাগ যেই হত্যাকাণ্ড হয়েছিল, এটা অনেক আগের। তো জালিয়ানওয়ালাবাগ কিন্তু হত্যাকাণ্ড যেটা, সেটা কিন্তু 1919 সালে হয়েছিল। ঘটনাটি ওই তৎকালীন অবিভক্ত বাংলার রাঢ় অঞ্চলের একটা ছোট্ট গ্রামকে কেন্দ্র করে। সেই সময়ে বাংলার পরিচয় অঞ্চল ভেদে ছিল, যেমন বরেন্দ্র, সমতল, কামরূপ, রাঢ় ইত্যাদি। এখনকার মতো জেলা উপজেলা ভেদে নয়। গ্রামের নামটি একদম সঠিকভাবে বলা মুশকিল, তবে অনুমান করে বলা হয়েছে তৎকালীন বসুমতীপুর নামক একটি গ্রাম হতে পারে। ঘটনাটি ঘটেছিল অত্র অঞ্চলের গ্রামের মানুষ এবং একজন ইংরেজ সাহেবের সাথে। ওনার নাম আসলে পুরোটা জানা যায়নি, তবে শুধু একটি অংশ জানা যায়, সেটি হলো ম্যাকলেন সাহেব। তো ওই সময় তাকে ইংল্যান্ড থেকে ভারতে পাঠানো হয়। সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ যে পুলিশ বাহিনী ছিল, সেখানে তিনি একজন উচ্চপদস্থ অফিসার পদে নিযুক্ত ছিলেন বলে জানা যায়। এই মুরারি মোহন দাদুর পূর্বপুরুষ ওই ব্রিটিশ শাসনকালে যে থানায় দারোগা ছিলেন, মূলত সেই থানায় এই ম্যাকলেন সাহেব সদ্য জয়েন করেছিলেন। তিনি মূলত ওনার সাথে ঘটে যাওয়া সব ঘটনা পরে ওনার পরিবারের সাথে শেয়ার করেছিলেন। যিনি ঘটনা বলেছেন তিনি শোভন দাসকে জানিয়েছেন এখন যে জায়গায় তারা থাকেন তার পূর্বপুরুষরা ব্রিটিশ আমলে বাংলার রাঢ় অঞ্চলের অনেক প্রত্যন্ত গ্রামে থাকতেন। সে সময় গ্রামগুলোর চিত্র এখনকার মতো একদমই ছিল না। তখন গ্রামগুলো ছিল বিভিন্ন গাছগাছড়ায় ভরা, জঙ্গলে ঘেরা, একদম নিঃস্ব হিংস্র পশুদের আনাগোনায় ভরপুর ছিল। গ্রামের সবাই চাষবাস করে জীবন কাটাতো। তবে গ্রামের গরিব মানুষের জীবন যে সুখে কাটতো বিষয়টা এরকম নাই। ভূস্বামী, নীলকর সাহেবদের অত্যাচার, এইগুলো কিন্তু গরিব মানুষগুলোর জীবন একেবারে নরকের সমতুল্য করে ফেলেছিল। কি দিন কি রাত লাঠিয়াল পাঠিয়ে যখন তখন ঘর থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে জোর করে নীল চাষ করানো হতো গরিব মানুষদেরকে দিয়ে। একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত ছাড় দেওয়া হতো না।
যদি কেউ বিরোধ করত তাহলে হাত পা বেঁধে গাছের ডালে ঝুলিয়ে অনবরত চলত সেই ব্যক্তির উপর চাবুকের আঘাত। মার খেতে খেতে যতক্ষণ না সেই মানুষটি প্রচন্ড যন্ত্রণার তাড়নায় মৃত্যুর কোলে ঢলে না পড়ত, আঘাত করা কিন্তু চলতেই থাকতো। এরকমই এক পটভূমিকায় ওই অঞ্চলের এক ভূস্বামী বা জমিদার নীল চাষের জন্য তার অধীনস্থ গ্রামের মানুষদের উপর চরম অত্যাচার শুরু করে দিয়েছিল। গরিবদের ঠকিয়ে বেশ ভালোই ধন সম্পদ জমিয়েছিল সেই জমিদার, কিন্তু বেশি দিন সেগুলি ভোগ করতে পারেননি তিনি। বলে রাখা ভালো, সে সময় ডাকাতদের প্রাদুর্ভাবও কিন্তু কম ছিল না। রাতের অন্ধকারে জমিদার বা ধনী মানুষের সম্পত্তি লুট করায় বেশ পারদর্শিতা ছিল তৎকালীন ডাকাতদের। সাধারণ মানুষও কিন্তু বাদ যেত না তাদের লুটপাটের হাত থেকে। এক সময় ওই অঞ্চলের জমিদারদের সম্পত্তির উপর পার্শ্ববর্তী অঞ্চলের জমিদারের কুনজর পড়ে। সেই পার্শ্ববর্তী অঞ্চলের জমিদার কি করতেন, তিনি আবার গোপনে একদল ডাকাত, এই ডাকাত দলটিরা কি সেন পাহাড়ি পরগনাতে ভয়ঙ্কর ডাকাতি করে বেড়াতো। সেই জমিদার যখন অন্য জায়গায় জমিদারের সম্পত্তি লুট করার পরিকল্পনা করত, তখন সেই ডাকাত দলের একজন সদস্যকে দিয়ে সর্দারের কাছে খবর পাঠানো হতো। আর ঠিক এইভাবেই সঠিক পরিকল্পনার মাধ্যমে ডাকাত দলের সাহায্যে বিভিন্ন জমিদারের সম্পত্তি লুট করে সেই জমিদার নিজের সম্পত্তি বৃদ্ধি করত। আর ওই ডাকাত দলের সাথে তার চুক্তি হয়েছিল, ওই ডাকাত দল তার ধন সম্পদ জমিয়েছিল সেই জমিদার, কিন্তু বেশি দিন সেগুলি ভোগ করতে পারেননি তিনি। বলে রাখা ভালো, সে সময় ডাকাতদের প্রাদুর্ভাবও কিন্তু কম ছিল না। রাতের অন্ধকারে জমিদার বা ধনী মানুষের সম্পত্তি লুট করায় বেশ পারদর্শিতা ছিল তৎকালীন ডাকাতদের। সাধারণ মানুষও কিন্তু বাদ যেত না তাদের লুটপাটের হাত থেকে। এক সময় ওই অঞ্চলের জমিদারদের সম্পত্তির উপর পার্শ্ববর্তী অঞ্চলের জমিদারের কুনজর পড়ে। সেই পার্শ্ববর্তী অঞ্চলের জমিদার কি করতেন, তিনি আবার গোপনে একদল ডাকাত পুষতেন। এটা কিন্তু কেউ জানত না, সেই জমিদার নিজে ছাড়া। জানা যায় সেই সময়ে এই ডাকাত দলটিরা কি সেন পাহাড়ি পরগনাতে ভয়ঙ্কর ডাকাতি করে বেড়াতো। সেই জমিদার যখন অন্য জায়গায় জমিদারের সম্পত্তি লুট করার পরিকল্পনা করত, তখন সেই ডাকাত দলের একজন সদস্যকে দিয়ে সর্দারের কাছে খবর পাঠানো হতো। আর ঠিক এইভাবেই সঠিক পরিকল্পনার মাধ্যমে ডাকাত দলের সাহায্যে বিভিন্ন জমিদারের সম্পত্তি লুট করে সেই জমিদার নিজের সম্পত্তি বৃদ্ধি করত। আর ওই ডাকাত দলের সাথে তার চুক্তি হয়েছিল, ওই ডাকাত দল তার এলাকায়, তার জমিদারির ভিতরে বা তার পরগনার ভিতরে কোনো ডাকাতি করবে না। এইরকম চুক্তির আওতায় জমিদার কাজ করত। জমিদার এলাকায় কোনো ডাকাতি হতো না, কিন্তু অন্যান্য জমিদারের এলাকায় ডাকাতি হতো। সেই জমিদারদের সম্পত্তি কেড়ে নিয়ে আসতো। সেই জমিদাররা ভালো ছিল, বিষয়টা এরকম নয়, কিন্তু খুব কৌশলী হয়ে এইভাবে এই ডাকাত পোষা জমিদার নিজের সম্পত্তি বৃদ্ধি করত। ঠিক একই রকম ভাবে এই অঞ্চলের জমিদারের বাড়িতে এক রাতে ভয়ঙ্কর ডাকাতি হয়। জমিদার বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি তো হয়, শুধু লুটপাটেই কিন্তু থেমে থাকে না। জমিদারের বাড়ির প্রত্যেক সদস্য থেকে শুরু করে চাকর, পাইক, পেয়াদা সবাইকে নৃশংসভাবে হত্যা করে ফেলে রাখে এই ডাকাত দল। পরে পুলিশের ফাঁড়িতে খবর যায়, তখন এই ম্যাকলেন সাহেব তার পুলিশের দল নিয়ে সেখানে উপস্থিত হন এবং তদন্ত শুরু করেন। সব রকম তদন্তের পর তিনি নিশ্চিত হন যে এটা ডাকাতদেরই কাজ। সাহেব গ্রামের মানুষের কাছে যখন এই ডাকাত দলের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ করতে থাকেন, তখন তিনি একটা জিনিস খেয়াল করেন যে আশেপাশের গ্রামের মানুষের এই জমিদার মৃত্যুতে বেজায় খুশি খুশি ভাব দেখা যাচ্ছে। সাহেব যদিও শুনেছিলেন সেই জমিদার খুবই অত্যাচারী ছিলেন, যাই হোক তিনি বেশি কিছু না ভেবে নিজের দপ্তরে চলে যান। আসলে এই ডাকাতদেরকে মানুষ সহজে চিনতে পারত না, কারণ দিনের আলোয় এরা একেবারে অন্য সাধারণ মানুষের মতোই ছদ্মবেশে থাকত আর ডাকাতির জন্য তথ্য সংগ্রহ করত। ব্রিটিশ আমলে ডাকাতি করে ধরা পড়লে তার শাস্তি ছিল খুবই ভয়ানক, তাই ডাকাত দল সবসময় ছদ্মবেশে থাকত যাতে কেউ তাদের চিনতে না পারে। কিন্তু জমিদারের হত্যার পর এই ডাকাত দল কিন্তু থেমে থাকেনি। এবার তারা শুরু করে অত্যাচারের নতুন অধ্যায়। কখনো রাতের অন্ধকারে গাছের আড়ালে, কখনো রাস্তার পাশে, কখনো নদীতে,
নৌকা পারে আসার সময় এরা ওত পেতে থাকতো, আর সুযোগ বুঝেই যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়তো। কখনো বা রাজপথে জুড়ি গাড়িতে আক্রমণ করে সবকিছু লুটপাট করে নৃশংসভাবে মানুষকে হত্যা করে পাশের কোনো ডোবা বা পুকুরে দেহ ফেলে দিয়ে চলে যেত। এভাবেই একের পর এক খুনের খবর আসতে থাকে থানায়। ম্যাকলিন সাহেব খুব চিন্তায় পড়ে যান। তিনি মনে মনে ভাবেন যে করেই হোক এই ডাকাত দলকে ধরতেই হবে। তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে যেখানে যেখানে পুলিশ থানা থাকতো সেখানকার পুলিশ ব্যাটালিয়নের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশের মেইন রেজিমেন্টের সদর দপ্তর থেকে রেশন আসতো আর কি। এমনই একদিন যখন এই অঞ্চলের পুলিশদের জন্য গাড়িতে করে রেশন নিয়ে আসা হচ্ছিল, তখন হঠাৎ করেই একদল ডাকাত আক্রমণ করে বসে এবং সর্বস্ব লুট করে। শুধু তাই নয়, ধারালো অস্ত্রের আঘাতে মালের দায়িত্বে থাকা দুজন ব্রিটিশ অফিসারের মাথা শরীর থেকে কেটে ফেলে তারা। এরপর তাদের দেহটি দড়ি দিয়ে বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রেখে চলে যায় তারা। এই ঘটনায় আশেপাশের গ্রামের মানুষের কথা তো বাদই দিলাম, দিনের বেলাতেও সরকারি লোকজন কাজ করতে চাইতো না এই ডাকাতদের ভয়ে। এই খবরটি একসময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কানে পৌঁছে যায়। তখন এই ম্যাকলিন সাহেবকে ডেকে পাঠানো হয় এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ প্রশাসনের কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেসব আলোচনার জন্য। এতদিন যখন সাধারণ মানুষ মরছিল তখন সরকারের খুব একটা ভ্রুক্ষেপ ছিল না, দায় সারা ভাব ছিল। যখনই দুজন ব্রিটিশ অফিসার মারা গেল তখনই সরকার যেন নড়ে চড়ে বসলো। যাই হোক, একদিন এই ম্যাকলিন সাহেব তার সব কর্মচারীদের ডাকলেন। এই দস্যুদের ধরার জন্য কোনো এক অভিনব কৌশল অবলম্বন করা প্রয়োজন। কি করা যায় সেই বিষয়ে পরামর্শ করার জন্যই সকলকে ডাকা হয়েছিল। এই মুরারি মোহন দাদুর পূর্বপুরুষও সেখানে ছিলেন। ম্যাকলিন সাহেব তার কর্মচারীদের আদেশ দিলেন যে অত্র অঞ্চলের যত চোর ছেচর আছে সবাইকে খুঁজে থানায় নিয়ে আসতে। তাদেরকে বলা হবে তোমাদের কোনো ভয় নাই, সাহেব তোমাদের সাথে কথা বলবেন। তো ওই সময়ে বঙ্গভূমিতে ওদেরকে জন্যই সকলকে ডাকা হয়েছিল। এই মুরারি মোহন দাদুর পূর্বপুরুষও সেখানে ছিলেন। ম্যাকলিন সাহেব তার কর্মচারীদের আদেশ দিলেন যে অত্র অঞ্চলের যত চোর ছেচর আছে সবাইকে খুঁজে থানায় নিয়ে আসতে। তাদেরকে বলা হবে তোমাদের কোনো ভয় নাই, সাহেব তোমাদের সাথে কথা বলবেন। তো ওই সময়ে বঙ্গভূমিতে ওদেরকে ঠ্যাঙারে বলা হতো। তো এই ঠ্যাঙারেদেরকে নিয়ে আসা হয়। ঠ্যাঙারেদেরকে খুব আশ্বাস দেওয়া হয় ভালো করে যে তোমরা যদি সহযোগিতা করো তাহলে তোমাদের নামে যেই মামলাগুলো আছে সেগুলো সরকার বিবেচনা করবে যাতে করে তোমরা স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারো। কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই ডাকাত দলকে ধরিয়ে দিতে হবে। তো তারাও এই বিষয়ে রাজি হয়। যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কাছে সাহায্য চাইছে, তারা নিজেকে সম্মানিত বোধ করে। তখন সম্মিলিতভাবে একটি পরিকল্পনা করা হয় এই ডাকাত দলকে ধরার জন্য। ম্যাকলিন সাহেব বুঝিয়েছিলেন যে সাধারণ মানুষের সাহায্য নিয়ে কোনো কাজ হবে না, শুধু এই ঠ্যাঙারদের কাছ থেকেই তথ্য পাওয়া যাবে এই ডাকাতদের, কারণ তারাও কোনো না কোনো সময় বিভিন্ন ডাকাত দলের সাথে ডাকাতি করতে যেত। তাই এই ঠ্যাঙারদের সাহায্য নেওয়ার জন্য তাদের সাথে ওই চুক্তিটা করেছিলেন। এরপর বেশি দিন ওনাকে অপেক্ষা করতে হয়নি। কিছুদিনের মধ্যেই একজন ঠ্যাঙারে এসে ওনার সাথে দেখা করে এবং সব তথ্য দেওয়া শুরু করে। সে বলে যে এই ডাকাতের দল যে সে ডাকাত নয়, স্বয়ং মহিষা দলের রাজা এই ডাকাত দলকে মাসোয়ারা দিয়ে পুষে রেখেছেন। এই দলের সর্দারের নাম কালীচাঁদ। উনি এতটাই কুখ্যাত ছিলেন যে ওনার নামে আশেপাশের ৭৬টা গ্রামের মানুষ আতঙ্কে দিনের বেলাও রাস্তায় চলাচল করতে ভয় পেত। এই কালীচাঁদ আর তার চেলারা দিনের বেলায় দিনমজুর সেজে মাঠে ঘাটে কাজ করে আর রাতের বেলায় ডাকাত সেজে লুটপাট করে। শুধু এই নয়, এই কালীচাঁদ ডাকাতি করার আগে নরবলি দিত, নিজের হাতে নরবলি দিয়ে পূজা করে ডাকাতি করতে বেরোতো। এই অঞ্চল থেকে বেশ কিছুটা দূরে বাঘাটির জঙ্গলে এক ভগ্নপ্রায় ভবন রয়েছে, সেখানেই মূলত ওদের মূল আস্তানা। আসছে অমাবস্যায় তারা আবার এক জায়গায় ডাকাতির পরিকল্পনা করেছে। বিশেষ করে অমাবস্যা এবং পূর্ণিমায় বলি দিয়েই ডাকাতি করার কাজ শুরু করত এই কালীচাঁদ।
ম্যাকলেন সাহেব সেই ঠ্যাঙাড়িকে উপযুক্ত পুরস্কার দিয়ে বিদায় দেন। তিনি ঠিক করেন যে পরবর্তী রাতে সেই বাঘাটির জঙ্গলে বিরাট বাহিনী নিয়ে তিনি অভিযান চালাবেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ম্যাকলেন সাহেব রাতের অন্ধকারে ঢুকে গেলেন সেই জঙ্গলে। বেশ অনেকটা হাঁটার পর তিনি হঠাৎ দেখলেন এক জায়গায় একটা পুরনো ভাঙাচোরা বাড়ির ভেতরে আলো জ্বলছে। ম্যাকলেন সাহেব তার বাহিনীদের নির্দেশ দিলেন বাড়িটিকে এমন ভাবে চারদিক থেকে ঘিরে ফেলতে যাতে ভেতরে থাকা কেউই কিচ্ছুটি টের না পায়। ম্যাকলেন সাহেব খুবই সতর্কতার সাথে ধীরে ধীরে এগিয়ে গেলেন বাড়িটার দিকে। হঠাৎ করেই বাড়ির ভেতর থেকে একটা চিৎকার ভেসে আসে। ম্যাকলেন সাহেব বুঝে যান যে ডাকাতেরা তাদের উপস্থিতি বুঝে গিয়েছে। তিনি আচমকাই দেখলেন একটা মানুষ হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে চিৎকার দিয়ে ছুটে আসে তার দিকে। তিনি এক মুহূর্ত দেরি না করে ওনার পিস্তলটি দিয়ে গুলি চালিয়ে দেন। গুলির আঘাতে সেই লোকটি ওখানেই পড়ে ছটফট করতে করতে মারা যায়। বন্দুকের গুলির আকাশ ভাঙা শব্দের জন্য জঙ্গল কেঁপে উঠেছিল। অন্যদিকে পুলিশ বাহিনী চারদিক থেকে সেই বাড়িতে ঢুকে কোনো কাল বিলম্ব না করে একের পর এক গুলি করে সব ডাকাতদের মেরে ফেলে, শুধু কালীচাঁদ সর্দারকে ছাড়া। ডাকাতদের হাতে কিন্তু বন্দুক থাকতো না, তাদের হাতে থাকতো দেশি অস্ত্র, যার ফলশ্রুতিতে বন্দুকের বিপরীতে ওরা বেশিক্ষণ টিকতেই পারেনি। ম্যাকলেন সাহেব ডাকাত সর্দার আর লুট করা সমস্ত সম্পত্তি নিয়ে রওনা দিলেন থানার দিকে। সাহেবের এহেন সফলতার জন্য ব্রিটিশ সরকার তাকে পুরস্কৃত করেন। অন্যদিকে শাস্তি হিসাবে সকল মানুষের সামনে কালীচাঁদ ডাকাতের ডান হাত এবং বাম পা কেটে ফেলা হয়, আর ক্ষত জায়গায় গরম ঘি ঢেলে দেওয়া হয়। প্রচন্ড আকাশ ভাঙা চিৎকারে যন্ত্রণায় ছটফট করতে থাকে ডাকাত সর্দার, এরপর মারা যায়। এরপর সেই মৃত দেহটি লোকালয় থেকে একটু দূরে গ্রামে ঢোকার যে মেইন রাস্তাটা ছিল সেই রাস্তার এক পাশে বিরাট বটগাছের নিচে পুঁতে দেওয়া হয়। সেই সময় ডাকাতি করে ধরা পড়লে এই ধরনের ভয়ঙ্কর শাস্তি দেওয়া হতো। হাত পা কেটে ফেলে কত জায়গায় গরম ঘি দিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু মৃত্যু অবধারিত হয়ে যেত, অথবা হাত পা কেটে দুটো চোখ তুলে ফেলা হতো। এরপর ধুকে ধুকে মৃত্যুবরণ করা ছাড়া কোনো উপায় থাকতো না, না খেয়ে মারা যেত, অথবা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতে হতো। কালীচাঁদের এই নামটি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় এসেছে। কোথাও কালীচরণ, কোথাও কালী কিঙ্কর, কোথাও কালিদাস, কোথাও কালী প্রসন্ন। তবে কালীচাঁদ নামটি মোটামুটি এটি যে ছিল এটা কিছুটা বোঝা যায়। আপনারা ভাবতে পারেন ঘটনা এখানেই শেষ। না, মূল ঘটনা কিন্তু শুরু। আমরা প্রেক্ষাপট বর্ণনা করলাম মাত্র। কুখ্যাত ডাকাত দলকে মারার পর বাংলার ভূখণ্ডে বেশ অনেকদিন ডাকাতির প্রবণতা কমে গিয়েছিল। ওই সময় আরো অনেক ডাকাত দল ছিল, তবে ওই সময় পুলিশ বাহিনীও স্থানীয় ঠ্যাঙাড়াদের সহযোগিতায় অনেক ডাকাত দলকে এক একে ধরে ফেলছিল, যার ফলশ্রুতিতে প্রবণতা কমে গিয়েছিল। এর মাঝে কেটে গিয়েছে অনেক দিন, তেমন কোনো সমস্যা চারদিকে হচ্ছে না। সময়টা তখন বৈশাখ মাস। ওই গ্রামের একজন গরিব কৃষক ছিলেন, তিনি মূলত চাষবাসই করতেন। বৈশাখের সময়টা কিন্তু ঝড় বৃষ্টির সময়, আমরা সবাই জানি। তখন জমিতে ধান কাটার তোড়জোড় চলছে। ওই কৃষকেরও জমিতে ধান পেকে গিয়েছিল। তিনি চিন্তা করেন এখন ঝড় বৃষ্টির সময় ধান গুলো যদি পেকে একদম নষ্ট হয়ে যায় বৃষ্টিতে, তাহলে তো সব শেষ। এমনিতে তো পেকে গিয়েছে, আর এখন যদি ঝড় বৃষ্টি হয় তখন তো সব কষ্ট বিফলে যাবে। তিনি সারাদিন কাজ করার পর দেখলেন অর্ধেক জমির ধান উনি কাটতে পেরেছেন। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, আকাশ কাটিয়েছে, আর এখন যদি ঝড় বৃষ্টি হয় তখন তো সব কষ্ট বিফলে যাবে। তিনি সারাদিন কাজ করার পর দেখলেন অর্ধেক জমির ধান উনি কাটতে পেরেছেন। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, আকাশ কালো মেঘে ঢেকে যায়, ঠান্ডা বাতাস বইতে থাকে। তিনি বাড়িতে বসে খুব দুশ্চিন্তায় ভুগতে থাকেন আর বলেন, রাতে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে, সর্বনাশ হয়ে যাবে, যাই বাকি ধানগুলো কেড়ে নিয়ে আসি। এগুলো উনি বলছেন ওনার স্ত্রীকে। তখন ওনার স্ত্রী ওনাকে বলেন, এত রাতে তুমি কিভাবে কাজ করবা? তখন উনি বলেন, তুমি হারিকেনটা জ্বালিয়ে দাও, সময় নষ্ট করা যাবে না, আর তুমি কিন্তু ঘুমিয়ে যেও না আমি না আসার পর্যন্ত। তো এই বলে তিনি গরু নিয়ে জমিতে চলে যান আর নিজের মতো করে কাজ করতে থাকেন। এদিকে আকাশে যতই জোরে মেঘে ডাকে উনি ততই জোরে ধান কাটতে থাকেন। সব কাজ শেষ করে তিনি ধানের 3-4টে বোঝা ভালো করে বেঁধে গরুর পিঠের উপর রেখেছেন, আর একটা বোঝা নিজের মাথায় নিয়ে এক হাতে হারিকেন নিয়ে হাঁটা দিয়েছেন বাড়ির দিকে।
কিছুটা পথ যাওয়ার পর তার গরুটা হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে ছটফট করতে করতে ডাকতে শুরু করে। উনি কিছুই বুঝতে পারছিলেন না কেন ওনার শান্ত স্বভাবের এই গরুটা হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করা শুরু করেছে। উনি গরুর মাথায় হাত বুলিয়ে শান্ত করার অনেক চেষ্টা করছেন, কিন্তু গরু কিছুতেই শান্ত হয় না। উনি বুঝতে পেরেছিলেন যে ওনার গরু হয়তো কিছু দেখেছে, যার জন্য ভয়ে ছটফট করছে। আকাশে তখনও কিন্তু জোরে মেঘ ডাকছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তখনও কিন্তু বৃষ্টি নামা শুরু হয়নি। গরুটা কি দেখে ভয় পাচ্ছে সেটা জানার জন্য এদিক ওদিক তাকিয়ে ওরা দেখার চেষ্টা করেন। হঠাৎ বাম দিকের জমির দিকে জমিগুলোর একটা অদ্ভুত নড়াচড়া দেখতে পান। মূলত জমির উপরে ধানগুলো ছিল, সেগুলোর মধ্যে নড়াচড়া হচ্ছে। ওটা দেখে ওনার নজর আটকে যায়। উনি দেখলেন কি যেন মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে, কিন্তু অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। উনি হারিকেনটা একটু এগিয়ে নিলেন দেখার জন্য, কিন্তু ওই সময় আবার শুরু হয় ঝড়ো বাতাস। এমনিতে ঝড়ো বাতাস হচ্ছিল, কিন্তু হারিকেন নেভে নাই, কিন্তু ওই সময় নিভে যায়। রাতের ঘোলাটে আলোতে ওটা কালো অবয়বের মতো মনে হচ্ছিল। অন্যদিকে তার গরুর লাফালাফি যেন আরো বেড়ে যাচ্ছিল। উনি শক্ত করে গরুর গলার দড়িটা ধরে দাঁড়িয়ে দেখছেন ওটা আসলে কি। হঠাৎ ওই জিনিসটা যখন ওরা কাছে চলে আসে, তখন আকাশে প্রচন্ড শব্দে বিদ্যুৎ চমকে ওঠে, আর সেই আলোতে তিনি দেখেন এটা আর কোনো কেউ নয়, এটা অন্য কোনো প্রাণী নয়, এটা সেই কালীচাঁদ ডাকাত, যার এক হাত আর এক পা কাটা। চেহারাটা এতটাই বিভৎস যে যে কেউ দেখলেই ভয় পাবে। হঠাৎ করে ওটার চোখ দুটো যেন তপ করে জ্বলে উঠলো, আর তার দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে ভয়ানক হাসি দিয়ে উঠলো। গরুটা জোরে একটা ডাক দিয়ে সোজা বাড়ির দিকে ছেড়ে দিল এক দৌড়, আর ওনার হাতে থাকা দড়ির হ্যাচকাটা নিয়ে উনিও আছড়ে পাছড়ে দৌড়াতে থাকেন। একসময় গরু নিয়ে উনি বাড়িতে এসে চিৎকার দিয়ে বউকে ডাকতে থাকেন। ওনার বউ বাইরে এসে দেখেন ওনার স্বামী অনেক আহত অবস্থায় উঠোনে পড়ে আবল তাবল বলছে। এরপর গ্রাম্য পদ্ধতিতে ওনার চিকিৎসা করার পর উনি যখন কিছুটা স্বাভাবিক হন, তখন উনি ওনার স্ত্রীকে সব খুলে বলেন। পরের দিন সকালবেলা গ্রামের লোকদেরকেও বলেন, কিন্তু গ্রামের লোকজন কেউ সেটা বিশ্বাসই করে না। ওই গ্রামে একটা বড় পুকুর ছিল, অনেকটা দিঘির মতো। একদিন ভরা দুপুরে ওই গ্রামেরই একজন মাঝ বয়সী মহিলা দিঘিতে থালা বাসন ধুয়ে গোসল করতে নামে। তো দিঘির পানি পরিষ্কার থাকতো সবসময়, তাই পানির নিচে তাকালে মোটামুটি দেখা যেত। ওই মহিলাটি ডুব দিয়ে গোসল করছিল। তো প্রথমবার ডুব দিয়ে যখন উপরে উঠে, দ্বিতীয়বার ডুব দিয়ে যখন উপরে উঠেছে, তখন ওর মনে হলো ওনার সাথে মানে ওনার পায়ে কোনো কিছু স্পর্শ লেগেছে, নরম নরম কিছু একটা। সেটা কি দেখার জন্য উনি তৃতীয়বার ডুব দিয়ে যখন পানির নিচে তাকিয়েছে, তখন উনি দেখেন এটা সেই কালী ডাকাত, যার চেহারাটা বিভৎস হয়ে গিয়েছে। চোখের কোটরে কালো অন্ধকার, এক হাত পা কাটা, আর অন্য হাত দিয়ে তার পাটি ধরে পানির নিচে খ্যাক খ্যাক করে হাসছে। পানির মধ্যে ওটাকে স্পষ্ট দেখে ওই মহিলা উপরে উঠে প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে। এদিকে পানির নিচে মহিলার পা ধরে অনবরত টানছে ওই অবয়বটা। আশেপাশের বাড়ির লোকজন চিৎকার শুনে ছুটে যায় দিঘির দিকে। লোকজন ঝাঁপিয়ে পড়ে সেখানে এবং ওই মহিলাকে পাড়ে টেনে তোলা হয়। সবাই যখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল পানির নিচে, তখন সবার সামনে উনি সব ঘটনা খুলে বলেন। দিনের আলোয় ঘটে যাওয়া এই ঘটনা শুনে মানুষের মনে ভয়ের আবহ তৈরি হতে থাকে। একদিন রাত্রে গ্রামের এক লোক প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে একটা কুপি বাতি নিয়ে বের হয়। তো উনি ফ্রেশ হওয়ার পর যখন রাস্তা দিয়ে বাড়িতে আসছিলেন, তখন হঠাৎ দেখলেন একটা কালো অবয়বের মতো কিছু একটা যেন হামাগুড়ি দিয়ে দ্রুত ওনার বাড়ির ভেতরে ঢুকে গেল। উনি হন্তদন্ত হয়ে কুপি নিয়ে বাড়ির ভিতরে ঢোকেন, এদিক সেদিক দেখেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। হঠাৎ ওনার কুড়ে ঘরের পাশের আমড়া গাছটার উপরে কিছু একটা হুটোপুটি করার শব্দ শুনছেন। আকাশের চাঁদের আলোয় বাইরের পরিবেশ যেন ধুয়ে যাচ্ছে। উনি গাছের কাছে যাবেন কি তার আগে গাছ থেকে ধপ করে কিছু একটা মাটিতে পড়ে, আর তার দিকে তাকায়। তিনি তখন চাঁদের আলোয় স্পষ্ট দেখলেন এটা সেই কালী ডাকাত, যার ভয়ঙ্কর চেহারাটার মধ্যে চোখ দুটো চলচল করছে, এক হাত এক পা কাটা।
এক হাত দিয়ে ইশারা করে তাকে কাছে ডাকছে আর খ্যাক খ্যাক করে হাসছে। এটা দেখে উনি প্রচন্ড ভয় পান, ভয়ে এক চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাড়ির লোকজন ওনাকে উদ্ধার করে চিকিৎসা করে সুস্থ করেন, কিন্তু জ্ঞান ফেরার পর তিনি বেশ কিছুদিন কথা বলতে পারেননি। পরে যখন ধীরে ধীরে কথা বলা শুরু করেন তখন সব ঘটনার বর্ণনা উনি দিয়েছিলেন। এরপর গ্রামের কম বেশি অনেক মানুষই যখনই বাড়ির বাইরে বের হতো, বিশেষ করে রাতের দিকে, তখনই নাকি ওই কালী ডাকাতকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখতো। কখনো বা হামাগুড়ি দিয়ে রাস্তার একদিক থেকে অন্যদিকে চলে যেতে, কখনো বা হঠাৎ করে সামনে এসে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে খ্যাক খ্যাক করে হাসতে দেখতো, কখনো বা আবার পেছন থেকে তাড়া করতেও দেখতো। লাফিয়ে লাফিয়ে আসছে, কারণ তার এক হাত এক পা কাটা ছিল। গ্রামের মানুষ এরকম ভাবে চরম আতঙ্কে দিন কাটাতে থাকে। তবে এখানে একটা ব্যাপার, কালী ডাকাতকে তো অনেকেই দেখতো না, মানে তার চেহারার সাথে পরিচিত ছিল না। তাহলে কিভাবে বুঝবে এটাই কালী ডাকাত? মূলত কালী ডাকাতকে যেদিন শাস্তি দেওয়া হয়েছিল ওই দিন যারা উপস্থিত ছিলেন শুধু তারাই এই ঘটনার মুখোমুখি হতেন। তো কালীচাঁদ ডাকাতের মতো ম্যাকলেন সাহেবেরও শেষ পরিণতি খুব একটা ভালো ছিল না। চলুন শোনা যাক সেই সাহেবের সাথে কি ঘটেছিল। এই ম্যাকলেন সাহেব অবিবাহিত ছিলেন, তাই সরকার দেয়া বিশাল বাংলোয় একাই থাকতেন। তবে একদম একা নয়, ওনার সেবার জন্য বিভিন্ন লোকজন থাকতো। রাতে ঘুমানোর পর প্রতিদিন ওনার গভীর রাত্রে ঘুম ভেঙে যেত। ঘুমটা ভাঙতো একটা শব্দে, নারী পুরুষ মিশ্রিত গম্ভীর কণ্ঠে কেউ যদি খ্যাক খ্যাক করে হাসে, ঠিক সেরকম শব্দ ওনার ঘুম ভেঙে যেত। ওনার ঘর মূলত একেবারে অন্ধকার থাকতো না, হালকা একটা আলো জ্বালানো থাকতো। ঘুম ভেঙে উঠে বিছানায় বসে প্রথমেই তিনি যেটা দেখতেন সেটা হলো ওনার বিছানা থেকে দূরে মেঝেতে একটা কালো অবয়ব ভয়ানক ভাবে খ্যাক খ্যাক করে হাসে। যখনই তিনি আলোটা বাড়িয়ে দিতেন বিছানা থেকে নেমে, তখন আর কিছু দেখা যেত না। উনি ভেবেছিলেন হয়তোবা কোনো মানুষ তাকে ভয় দেখানোর জন্য এসেছে, কিন্তু ওনার এই ঘরে তো কারো ঢোকার সাহস নেই, কারণ বাইরে প্রহরীরা রয়েছে। আর প্রহরীদের মধ্যে কেউ এই কাজ করবে না, এটা উনি নিশ্চিত, কারণ প্রহরীরা ওনাকে ভয় যেমন পেত ভালোবাসত। একই ঘটনা প্রতিদিন তার সাথে ঘটতে থাকে। তিনি এই ব্যাপারে যখন চিন্তা ভাবনা করছিলেন তখন আরো একটা ব্যাপার তিনি খেয়াল করেন, যে যত রাত যায় ওই অবয়বটা ধীরে ধীরে তার বিছানার কাছে এসে হাসতে থাকে। প্রথম রাতে দেখা গিয়েছিল বিছানা থেকে একদম দূরে আছে, রুমের একটা প্রান্তে। পরের রাত্রে আরেকটু কাছে, তারপরে রাত্রে আরেকটু কাছে, এভাবে ধীরে ধীরে তার বিছানার কাছে এসে হাসতে থাকে। এই ম্যাকলেন সাহেব এই কথাগুলো তার ডায়েরিতে আবার লিখে রাখতেন। এক রাত্রে ঘুমানোর পর হঠাৎই তার ঘুম ভেঙে যায়, গলায় প্রচন্ড চাপ এবং শ্বাসকষ্টের কারণে। চোখ খুলে যেটা দেখেন সেটা উনি একদম বিশ্বাস করতে পারছিলেন না। সাহেব ওই মুহূর্তে দেখলেন সেই কালী ডাকাত, ভয়ঙ্কর পৈশাচিক চেহারা, চোখগুলো জলজল করছে, তার বুকের উপর বসে এক হাত দিয়ে গলা চেপে ধরে এবং এমন ভয়ানক ভাবে খ্যাক খ্যাক করে হাসছে যে দুপাশের চোয়াল কানের কাছে গিয়ে ঠেকেছে। এই দৃশ্য দেখে উনি প্রচন্ড ভয় পান। ঘুমানোর সময় ওনার মাথার কাছে সবসময় একটা পিস্তল রাখতেন। উনি এক হাত দিয়ে ওনার গলা থেকে ওই ডাকাতের হাতটা ছোটানোর চেষ্টা করতে থাকেন, আর অন্য হাত দিয়ে ওই পিস্তলটা তুলে ডাকাতের দিকে তাক করে একটা ফায়ার করে বসেন। তখনই ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। গুলি করার শব্দে বাইরে থেকে প্রহরী চাকররা সব ছুটে এসে ওনার ঘরে এসে ম্যাকলেন সাহেবকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। এরপর ওনাকে কলকাতার একটি হসপিটালে ভর্তি করানো হয়। ভালো মতোই চিকিৎসা চলতে থাকে তার, কিন্তু ম্যাকলেন সাহেবের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না। ধীরে ধীরে উনি বিভিন্ন ধরনের আবল তাবল কথা বলতে থাকেন, অদ্ভুত আচরণ করতে থাকেন। এই মুরারি মোহন দাদুর পূর্বপুরুষ সেই দারোগা একদিন তার সহকর্মীর কাছ থেকে এই ম্যাকলেন সাহেবের এই ধরনের খবর পাওয়ার পর উনি কলকাতার দিকে যাত্রা শুরু করেন সাহেবের সাথে দেখা করতে। তো সেখানে পৌঁছে তিনি দেখেন সাহেব বিছানায় শুয়ে একা একা কি যেন কথা বলছেন। তিনি কাছে গিয়ে সেলুট দেন এবং তার পরিচয় দেন। তখন ম্যাকলেন সাহেব মুচকি হেসে ওনাকে বলেন, আমি কিন্তু তোমাকে এখনো ভুলিনি, পরিচয় দিতে হবে না। মানুষ আমাকে তো পাগল বলে, আমি কিন্তু পাগল হইনি, তবে মনে হচ্ছে আমি সত্যি পাগল হয়েই যাব। তখন উনি জিজ্ঞেস করেন, স্যার আপনার এই অবস্থা কি করে হলো, আমাকে কি করে হলো আমাকে বলুন তো। তখন সাহেব মুচকি এসে আবার বললো তো বিশ্বাস করবে না ভাই, আর আমার কথা কেউ বিশ্বাসও করে না। আমরা এমন একটা চাকরি করি
এই চাকরির এই জায়গা থেকে এই ধরনের কথা আসলে বলাও যায় না, কেউ বিশ্বাসও করে না। আর এই কথা বলতে গেলেই সবাই আমাকে পাগল ভাবে। এই জন্য এখন আর কাউকে বলি না, নিজে নিজেই কথা বলি। তবে আমি চাই তুমি ঘটনাটা জানো, আমার মনে হচ্ছে তোমাকে ঘটনাটা বলা যায়। এটা বলার পর সাহেব নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে বলেন। সাহেব এটাও বলেন যে আমার ঘরে একটা লাল রঙের ডায়েরি আছে, তুমি নিজের কাছে রেখে দিও, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আর উনি ঘুমালেই নাকি স্বপ্নে সেই কালীচাঁদ ডাকাতকে দেখতেন, এবং স্বপ্নে ওই ডাকাতের অবয়বটা এসে তাকে বলতো যে তোর দিন শেষ হয়ে এসেছে, এরকম নাকি উনি স্বপ্ন দেখতেন। তো দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো অবস্থার পরিবর্তন হয়নি। অবশেষে একদিন ওনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। কথিত আছে এই ম্যাকলেন সাহেবের মৃত্যুর পর আর কেউ কখনোই নাকি ওই কালী ডাকাতকে দেখেনি। মুরারি মোহন দাদুর পূর্বপুরুষ ম্যাকলেন সাহেবের সেই ডায়েরিটা নিজের কাছে রেখেছিলেন শেষ বয়স পর্যন্ত। তবে এই ডায়েরিটার পরবর্তীতে কি হয়েছে এই বিষয়টা আর জানা যায় না। মূলত এই ঘটনাটি এভাবেই মানুষের মুখ থেকে মানুষের মুখে ছড়িয়ে গেছে, প্রজন্ম থেকে প্রজন্ম এই ঘটনাটি এভাবেই চলে আসছে। আর এভাবেই এই ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি হয়েছে। আর এই ঘটনাটি একটা লোককথা, লোককাহিনী বা লেজেন্ড আকারে এপার বাংলা ওপার বাংলায় বেশ জনপ্রিয়। তবে এই কালীচাঁদ ডাকাত, যে আমরা কালীচাঁদ বলছি, তো তার নাম কালী কিঙ্কর, কালীচরণ, কালী প্রসন্ন ঘোষ, এরকম অনেক কিছুই হতে পারে। তবে আমি আবারও বলছি কালীচাঁদ হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, কারণ এই ঘটনার অতিরঞ্জতা মানে অতিরঞ্জন করে এমন একটা জায়গায় সকলে নিয়ে গেছেন যে এটার আসলে মূল ব্যাপারটা কি ছিল এটা বলাই মুশকিল। আমরা যতটুকু পেয়েছি, যতটুকু শুনেছি সেভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। জানি না আজকের এই ঘটনা আপনাদের কেমন লেগেছে। তো আসলে সময় যখন চলে যায়, সময় পার হয়ে যায়, আরো মুখরোচক করার জন্য অনেক অতিরঞ্জিত করা হয় বিভিন্ন ঘটনাতে। হতে পারে এটাও এমনই হয়েছে। তো এভাবেই কালীচাঁদ ডাকাতের ঘটনা এখনো টিকে আছে। আরো হয়তোবা বহু প্রজন্ম টিকে থাকবে কালীচাঁদ ডাকাত আর এই ম্যাকলেন সাহেবের ঘটনা। ম্যাকলেন সাহেবকে নিয়ে বিস্তারিত আসলে কিছু বলা মুশকিল। কে ছিলেন এই ম্যাকলেন, তার আসলে ইংল্যান্ডে বাড়ি কোথায়, তার পরিবারের অন্য কেউ জীবিত ছিলেন কিনা, তার অন্য কোনো ভাই বোন বা আদার্স, এগুলো কিছু আসলে জানা যায় না। কোথায় ম্যাকলেন সাহেবের কবর হয়েছে এক্সাক্ট তথ্যটাও জানা যায় না আসলে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শোভন দাসকে এরকম একটি লেজেন্ড আমাদেরকে পাঠানোর জন্য। লেজেন্ড এই কারণে বলছি কারণ এই ঘটনা তো আসলে লোককাহিনীর মতো, যার ফলশ্রুতিতে আমাদের হাতে ঠিক এইভাবে এসে পৌঁছেছে। আশা করছি ঘটনাটি আপনারা উপভোগ করেছেন।